নমস্কার। আমি অটুট বন্ধন চ্যানেলের পক্ষ থেকে রবীন্দ্র উকিল কিছু প্রতিবেদন রাখতে চাই। আজকের বিষয় হলো আমাদের সাফল্য, মানে সাকসেস। আমরা কম বেশি কিছু প্রত্যেকেই করি, কিন্তু সাকসেস পাওয়ার জন্য যে হার্ডওয়ার্কটা দরকার সেটা আমরা অনেকেই করি না। হার্ডওয়ার্ক করলে সাকসেসটা খুব তাড়াতাড়ি দেখা যায়, কিন্তু এর একটা পিরিয়ড আছে, যে পিরিয়ডটা আপনাকে দিতেই হবে। যেরকম আমি গতকালকে যেটা কিছু রেগুলার ভিত্তিক যেটা আমি কাস্টমার মিট করছি, তাদের কাছে পেনশন নিয়ে আলোচনা করছি। পেনশনটা মানুষের ভীষণ দরকার, কারণ আমরা আজকে অনেক দিন বেঁচে যাচ্ছি। বেঁচে যাওয়ার জন্য আমাদের লাইবিলিটিসটা বেড়ে যায়। কারণ আমরা যখন চাকরি অবস্থায় থাকি, প্রথম নিজে চাকরি পেলাম, চাকরি পাওয়ার পরে বিয়ে থা করার পরে নিজস্ব একটা পরিবার হলো, তার সন্তান সন্ততি হলো, তাদের আবার এক্সটেন্ডেড তাদের আবার বাড়লো। এইভাবে আমাদের লাইবিলিটিস বাড়তেই থাকে। লাইবিলিটিস বাড়ার জন্য আমাদের তো সোর্স অফ ইনকাম সেইভাবে নেই, কারণ আমরা ব্যবসাটাকে ভীষণ ভয় পাই। বিশেষ করে বাঙালিদের মধ্যে ব্যবসার মানসিকতাটাই নেই। আমরা চাকরি 10টা-5টা ডিউটি করব, যা পাই তাতেই সুখে শান্তিতে ঘর সংসার করব, মাঝে মাঝে পিকনিক বেড়াতে যাব, নানান রকম লাক্সারি নিয়েই আমাদের সোর্স অফ ইনকাম বাড়ানোর আমাদের একদমই চিন্তাধারার মধ্যে নেই। ওগুলি মারোয়ারিদের কাজ, অন্য কারো কাজ, ওটা আমার না। তো যাই হোক, ট্রেন্ড চেঞ্জ হয়েছে। এখন প্রত্যেকেই আমরা বিজনেস মেন্টালিটিতে আসি, আমি তো মনে করি, কারণ আমি বহুদিন ধরে চেষ্টা করছি যে কিছু একটা করার জন্য। তো সেইভাবেই আমি এগোচ্ছি। আমি নানান রকম ট্রেনিং, মিটিং, সিটিং, যেটা আমি ফিজিক্যালি দেখছি যে ফিজিক্যালি মুভমেন্ট করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। আমি এখন ডিজিটালির উপর ভীষণভাবে জোর দিয়েছি, যাতে ডিজিটালি আমি অনেক লোকের কাছে পৌঁছাতে পারি। কিন্তু টেকনিক্যাল কারণে আমি গতকালকে যে ভিডিওটা, বৃহস্পতিবার দিন সকালবেলা যে ভিডিওটা প্রকাশ হয়, সেই প্রকাশটা আমি করতে পারিনি। আমি এখন এই মুহূর্তে এই ভিডিওটা করছি, এডিট করে পোস্টিং করব। এটা একটা আমার ইচ্ছা থাকলেও অনেক সময় আমাদের উপায় থাকে না। আমি তবু চেষ্টাটা করতে তো হবে, চেষ্টাটা করছি আর কি। এটাই আপনারা একটু মেনে নেবেন। আর আপনাদের উৎসাহ, আমি আমাকে প্রতিনিয়ত কাজের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমাকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর মার্কেটেও দেখি একটা ডিমান্ড আছে। আমি যেরকম একটা লোকাল মার্কেট তো আছে। আমি গত 2 সপ্তাহ থেকে আমি একটা ব্যাঙ্গালোরের সঙ্গে যোগাযোগ করছি লিড জেনারেশন করার জন্য। সেখানে প্রতিদিন আমি একটা করে পাবো, কাস্টমার পাবো, যার জন্য আমি চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। এইবার ব্যাঙ্গালোরে তো এটা মাত্র সম্ভব হয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্যই, তা না হলে আমি সাহস পেতাম না। তো যাই হোক, চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। এই আজকে সকালে একজনকে ক্যান্সার রুগীকে সাহায্য করার জন্য কুপন নিয়ে এসে আমাকে কিছু দিন। কিন্তু আমি বেসিক্যালি আমাদের LICতে এত সুন্দর একটা ক্যান্সার কেয়ার পলিসি আছে, যে পলিসিটা নিলে যে কেউ এই 10-15 টাকা 20 টাকা দিয়ে যে সাহায্যটা হয়, সেটা আমার কাছে ঠিক সাহায্য মনে হয়নি।
তাই আমি দেইনি। আমি তখন বললাম যে, "দেখো, তোমরা যদি মনে করো এই যারা মানে সুস্থ আছে তাদেরকে ক্যান্সার কেয়ার একটা পলিসি দিয়ে রাখো। এইবার যারা হচ্ছে সেটা তো তাদের জন্য ঠিক আছে। আমার সিম্প্যাথি আছে কিন্তু এত অল্প টাকায় কিছু হয় না। সেজন্য আমার দিতে মন চাইছে না।" তো বিকালের দিকে আমার কাছে ওদের সংস্থার এনজিও চালায়। তারা বলল যে, "দেখুন আমরা তো খুবই দুস্থ লোকের থেকে করি। আমরা এই কালেকশানে আমরা এটা করি।" আমি দেখুন আপনারা কালেকশান করেন এটা আমি অস্বীকার করছি না। আমাকেও দিতে ইচ্ছা করে কিন্তু ইদানিং যেহেতু এত ভালো একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা না নিয়ে লোক কেন ইয়ের দিকে পৌঁছাচ্ছে? মানে ওই হাত পেতে ৳২ ৳৫ নিয়ে সাহায্যের করছে। এটা আমার ঠিক মনোপুত হয়নি। আমি দেখুন সরাসরি তো বলেছে, "ঠিক আছে, আমরা তো থ্যালাসেমিয়া পেশেন্টদের ব্লাড ডোনেশন ক্যাম্পে কালেকশন করে আমরা তাদেরকে করি। আমাদের অনেক খরচা আছে।" আমি দেখুন সেটা তো আমি জানি। আপনি যেটা বলছেন সেটা খরচা আছে। কিন্তু আপনাদের এই দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টান। মানে আপনারা যদি আপনারা এই গ্যাদারিং যখন করেন, গ্যাদারিংয়ের মধ্যে আমাকে ডাকুন। আমি নিশ্চয়ই আপনাদের এই ব্যাপারটা নিয়ে আমি সাহায্য করব। আমাকে আপনাদের কিছু দিতে হবে না। রেমুনেশন আমার চাই না। আমার চাই আপনাদের সঙ্গে আপনাদের সহযোগিতা। আপনারা যদি আমাকে ইন্ট্রোডিউস করেন, আমি যদি ধরুন আপনাদের ক্যাম্প থেকে আমি ১০ টা পলিসি বিক্রি ১০ টা লোককে আমি কনভিন্স করি আমি ক্যান্সার কেয়ার পলিসিটা দিতে পারলাম। তাহলে ১০ টা ফ্যামিলি সিকিউরড হলো। তো আমাদের ক্যান্সার কেয়ারে তো মিনিমাম ৳১৫,০০,০০০ ৩ থেকে ৳৪,০০০ হয়ে যায় বৎসরে। এমন কিছু ব্যাপার না। একটা সামান্য যে আমরা ২ জন মিলে যদি অ্যা প্র প্রতিদিন চা খাই, যা খরচা হয় তাতে ওই ক্যান্সার কেয়ার পলিসিটা হয়ে যায়। এটা কোনো ব্যাপারই না। তো উনি বলল, "ঠিক আছে এই মার্চের ১৫ তারিখ।" কিন্তু মার্চের ১৫ তারিখ তো ক্লোজিং। আমি মার্চের ১৫ তারিখে আমি যেতে পারব না। ক্যাম্পে যেতে পারব না। তো বলল, "জুনে আসেন।" ঠিক আছে, আপনারা ডাকবেন আমি নিশ্চয়ই যাব। আর আপনারাও একবার চিন্তা ভাবনা করুন। যদি কোথাও কোনো প্রয়োজন হয় আমি ফিজিক্যালি যেতে পারব না, ডিজিটালি আপনাকে সাহায্য করব। এই যে লোকের থেকে রেসপন্স পাওয়া যায়, এটা ভীষণ ভালো ব্যাপার। তো আ এটা সাকসেস আমাদের প্রয়োজন, এটা তো ঠিকই। কিন্তু শুধু আমাদের সাকসেস আমরা কখনো ফিন্যান্সিয়ালি সাউন্ড হলে সাকসেস দেখি। কিন্তু না, সাকসেসের আরও অনেকগুলো দিক আছে। যেরকম আমি ফিন্যান্সিয়ালিটা সবকিছু ঠিক। এই যে গত পরশুদিন আমি আমাদের ব্যানারিদা বলে একজন আছে, উনাকে প্রতি মাসেই আমাকে উনার ব্যাংকের থেকে টাকা তুলে দিত। উনি পেনশন পাচ্ছে, কিন্তু শারীরিকভাবে উনি সুস্থ নয়। উনি ঠিকমতো মেমোরাইজ করতে পারে না, কি করতে পারে না, ঠিকমতো টাকা-পয়সা গুনতে পারে না। প্রতি মাসে আমি ওনাকে গিয়ে টাকাটা তুলে দিয়ে, আবার বাড়িতে পৌঁছে দিয়ে আমি আসি। আগে যেরকম প্রচুর সময় দিতে পারতাম, এখন আমার পক্ষে সম্ভব না। কারণ আমার কাজের পরিধি বেড়েছে। এর জন্য আমি উনি উনা উনি ঠিক হবেন। এই যে আজকে সকালে আমাদের দত্ত স্যার ডাকলো। উনার একটা পলিসি ম্যাচুরিটি হবে উনার ছেলের। সেই জুলাই মাসে। তো এখন আমাদের ফিন্যান্সিয়াল হয়নি বলে ওটা আমার কি হলো, কাগজ এলো না। আমি দেখুন এটা এখন হবে না। আমি এপ্রিল অনওয়ার্ডস আপনার ফিন্যান্সিয়াল কমপ্লিট হোক, আমি অবশ্যই এগুলো হলো ফ্রি সার্ভিস। এগুলো দিতেই হবে, কোনো ব্যাপার না। তো তো এই এগুলি করতে ভালো লাগে। কারণ সবসময় টাকা-পয়সা দিয়ে কী করব? টাকা-পয়সার প্রয়োজন আছে। এই যে আজকে আমার মেয়ে পাসপোর্ট করতে গেল। ১ ঘন্টার মধ্যে তার পাসপোর্ট কমপ্লিট হয়ে গেল। এবার আরেকটা জিনিস জানি তারপর এই আমাদের টাকা হেলথটা একটা ভীষণ জরুরি। হেলথটা মেইনটেইন করার জন্য আমাদের স আম
সকাল বিকাল একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারলে খুব ভালো। আর সঙ্গে শুধু এক্সারসাইজ করলে হবে না। পরিমিত খাবার, পরিমিত খাবার এবং পরিমিত বিশ্রাম এটাও মেনটেন করতে হবে। একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এটা হতে পারে। আরেকটা জিনিস, আমরা প্রত্যেকে মানে ফিজিক্যালি হেলদি, ওয়েলদি এবং মেন্টালি স্ট্রং হওয়ার চেষ্টা করি। এটা হলে আমাদের কাজ করাটা খুব সুবিধা হয়। আর তারপরে নিজের যে ইউথফুলনেসটা মানে নিজের এটাকে বজায় রাখাটা আমাদের ভীষণ জরুরি। আর আমরা রেসপেক্ট শুধু চাইলেই তো আর পাওয়া যায় না। রেসপেক্ট লোককে দিতে হবে। আমার কাছে আমার সান্নিধ্যে যারা আছে বা আমি যাদের সান্নিধ্যে যাই তাদেরকে উইথ ডিউ রেসপেক্ট তাদের সঙ্গে কথাবার্তা বললে তারাও আমাকে সেই রেসপেক্ট দিয়েই আমার সঙ্গে তাদের ডিসকাশনটা কন্টিনিউ করবে। এই তো আজকে একজনের কাছে গেছিলাম, তো ওর ফ্যামিলির একটা ইন্স্যুরেন্স বলে, দেখুন আমি ১৫০০ টাকা তো প্রতি মাসে বেয়ার করি, কিন্তু ১৫০০ টাকা দিয়ে উনি ১৫ থেকে ২০ বছরের বেশি আমাদের যে ইন্স্যুরেন্স সেলিং টেকনিকটা আমাদের ১৫ থেকে ২০ বছর যেন তেন প্রকারে একটা পলিসি হলেই হলো, যার জন্য কিন্তু ইদানিং যারা পয়সা পাচ্ছে তাদের ওই পয়সাটা সাফিসিয়েন্ট হচ্ছে না। তা আমি আজকে ওনাকে ভালোভাবে বললাম, দেখুন আরেকবার আপনি চিন্তাভাবনা করুন, চিন্তাভাবনা করে দেখুন যদি একটু এই ইন্স্যুরেবল ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা একটু বাড়াতে পারেন। আমি বলছি না টাকার কথা বলছি না, ইন্স্যুরেন্সের অঙ্কটা বাড়ানোর কথা। টাকা আপনি যে পরিমাণ দিতে পারবেন সেই পরিমাণ দিয়েই হয়ে যাবে। কারণ কম টাকা দিলে বেশি দিন দিতে হবে, আর বেশি টাকা দিলে কম দিন দিতে হবে। এটা হলো মোদ্দা কথা। যাই হোক, ওনার ফোন নাম্বার নিয়ে এলাম। দেখা যাক যদি যোগাযোগ করে। যেটা আগে আমি খুব ভুল করেছি, ইদানিং এই ভুলটা করছি না। কারণ আমাকে যেরকম আমারও প্রয়োজন আছে ইন্স্যুরেন্স পলিসি দরকার। আর আমি যাদের সঙ্গে যোগাযোগ করছি তাদেরও প্রয়োজন আছে, কিন্তু তারা তাদের প্রয়োজনটা বুঝতে পারছে না। তাদের সবসময় মনে হচ্ছে আমার খুব অভাব। কিন্তু অভাব তো এটা বোঝা যায় যখন আমরা অক্সিজেন যেরকম ফ্রি অক্সিজেন পাই, অক্সিজেনটা যেরকম অক্সিজেনের গুরুত্বটা বুঝি না। গুরুত্ব কখন বুঝি? যখন আমাকে ভেন্টিলেটরে রাখা হয় তখন বোঝা যায় যে অক্সিজেনটা কত প্রয়োজন। সেরকমই আজকে আমরা বলছি বলে ভাবছি যে আমার নেই। কিন্তু একটু যদি চিন্তাভাবনা করা যায় আমরা এটা ইজিলি করতে পারি। এটা হ্যাবিটে দাঁড়ায়। কারণ দেখুন আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই আছে যেগুলি আমাদের অপ্রয়োজনীয়। সেগুলো ওটা না করলেই নয়, সেগুলি করলাম যেগুলি যেটা না করলেও একটা জিনিস অ্যাভয়েড করা যায়, যে এই এক্সপেন্ডিচারটা অ্যাভয়েড করা যায়, একটা আমাদের সেভিংস হয়। তো আজকে একটা এই রিয়েলাইজেশনটা দেখুন কেউ, এটা আমি ইদানিং যে জিনিসটা চালু করেছি, সরাসরি কাউকে তো মৃত্যুর কথা বলতে পারি না, আপনি যদি না থাকেন। এটা হলো কি, এটা বললাম যে ৬ মাসের জন্য আপনাকে আমি কোথাও পাঠালাম। আপনি গেলেন, আপনার ৬ মাসের খরচা-টরচা দিয়ে আপনি কোথাও গেলেন। কিন্তু যেখানে গেলেন সেই জায়গা থেকে ফিরতে আপনি কাজটা কমপ্লিট করতে আপনার ৬ মাসে হলো না। আরও ৬ মাস থেকে যেতে হলো। এইবার আপনি ভাবুন এই ৬ মাস আপনার ফ্যামিলিকে কে দেখবে? আমি বলছি না যে আপনাকে এটা এইভাবেই ভাবতে হবে। আপনি ভাবুন। কেন ভাববেন সেটাও আপনার ব্যাপার। সেটা আপনি ভাবুন, ৭ দিন পরে আমি আপনার সঙ্গে কথা বলব। কথা বলার পরে কেন আমি এই ভাবনার কথাটা বলেছি সেটা আমি তখন এক্সপ্লেন করব। এই মুহূর্তে আপনি ভাবুন। এটাই হলো আমাদের মানে পেনশন ক্রিয়েট করার মানে উদ্দেশ্য। আজকে আমি আছি, কোনো সমস্যা নেই। আমি যখন থাকব না তখন কি হবে? তো এই এই যে আজকে থেকেই যদি আমি তার প্রিমিয়াম ভরতে অপারগ হই, তাহলে আমি আমার অবর্তমানে আমার ফ্যামিলিটা কার উপর ডিপেন্ডেন্ট হবে? কে তাকে মেইনটেইন করবে? এটা তো
তো অবশ্যই ভাবা দরকার। অ্যাজ এন ইন্স্যুরেন্স পারসন আমি তো অবশ্যই ভাববো আপনি ইন্স্যুরেন্সের বেনিফিটটা আপনার ফ্যামিলিকে দিয়ে যান। আর সেই ব্যাপারে আপনি ভাবুন। কারণ ইন্স্যুরেন্স করলে আমি আমার একটা তো আমার বেনিফিট এটা আপনারা কখনোই ভাববেন না। আপনাদের নিজের ভাবনাটা ভাবুন। কারণ আমার এটা হলো সার্ভিস। আমি আপনাকে এই সার্ভিসটা দিয়ে থাকি। এটা হলো এটা আমার ইনকাম নয়। আমি এটা ইনকাম হিসাবে ধরি না। এটা হলো আমার সার্ভিস। ইনকাম যেটা আসছে ওটা তো বাই প্রোডাক্ট। আজকে দেখুন ডক্টর তার সার্ভিস কিন্তু তার জন্য তার ফিজ নেয়। লয়ার কখনো আপনাকে যদি কোনো কনসালটেন্সি দেয় তার জন্য ফিজ নেয়। টিচার সে পড়ায় টিচিং দেওয়ার জন্য সে ফিজ নেয়। তো হোয়াই নট এলআইসি এজেন্ট? এলআইসি এজেন্ট কী দোষ করেছে? এলআইসি প্রফেশনালের তার প্রফেশনালিজমের তো একটা রেমুনারেশন হতেই পারে। সে রেমুনারেশন না পেলে সে কী করে চলবে? আজকে দেখুন স্বামী বিবেকানন্দ যে বলেছে, খালি পেটে ধর্ম হয় না। পেট ভরে তাকে একটু খেতে দাও, খেতে দেওয়ার পরে ধর্মকথা বলো, সে শুনবে। সেরকম আজকে যদি আমি কিছু রেমুনারেশন না পাই, আমি কোথা থেকে সার্ভিসটা দেবো? আমাকে ঘর থেকে বেরোতে হলে তো আপনার সঙ্গে ঘর থেকে বেরোতে হলে প্রতি পদে পদে কিছু প্রয়োজন। সেই জন্য আপনারা চিন্তা ভাবনা করুন কী করবেন না করবেন। এটা আবার আগামী রবিবার আবার একটা ভিডিও নিয়ে আসবো। কোন কোন প্ল্যানের উপর কিভাবে আপনারা ইনভেস্ট করবেন, যেরকম আমাদের 7 to 15% পর্যন্ত একটা রেট অফ রিটার্ন আছে। সেটা অ্যাকর্ডিং টু ইউর প্ল্যান। এটা ভাবুন এবং যেগুলি এখন ইদানিং যে প্ল্যানগুলো আছে সবই গ্যারান্টেড। এখানে কোনো ফিকটিশাস কিছু নেই। গ্যারান্টেড বলেই আমরা যেরকম একটা গভর্নমেন্ট কারেন্সি আমরা একটা কাগজ নোটটাকে আমরা একটা সার্টেন অ্যামাউন্ট ৫০০ টাকা, ১০০০ টাকা তো নেই, ৫০০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা সেই নোটগুলি আমরা যেরকম এক্সচেঞ্জ করি এটাও ঠিক তাই। যেরকম বলা হবে সেরকমই পাওয়া যাবে। শেয়ার মার্কেটেও ঠিক আছে, শেয়ার মার্কেটে একটা ভালো বেনিফিট আছে। আপনি শেয়ারেও রাখুন, আমি তো বলছি না। ইনভেস্টমেন্টের বাকেট তৈরি করুন। যেরকম শেয়ার মার্কেটেও তো শর্ট টার্ম শেয়ার, মিড টার্ম শেয়ার, লং টার্ম শেয়ার, সেখানেও একটা রিটার্নের দরকার। আপনার যখন যেরকম দরকার, আমাদের কাছেও সেরকম পোর্টফোলিও আছে। আপনারা আমরাও শেয়ার বিক্রি করি, শেয়ারে আপনি রাখতে পারেন। এই আর কি। তবে মেইন ব্যাপারটা শুনুন, একটু আমাদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন। রাস্তা একটা নিশ্চয়ই বেরোবে। এটার জন্যই আমার এই ছোট্ট প্রয়াস। আজ এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আপনার বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের সঙ্গে একটু শেয়ার করবেন। আর যদি আপনার কোনো সুচিন্তিত মতামত থাকে আমাকে দেবেন। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও কোন কোন জায়গাটা আপনাদের কাছে খারাপ লেগেছে সেটাও আমাকে বলবেন। আমি সব কিছুই নিতে পারি। আমার কোনো যদি কিছু না বলেন সেটা আমার দুঃখ। কারণ আপনারা আপনাদের অভাব অভিযোগ বলুন, কোন জায়গায় কী প্রবলেম আছে একটু বলুন। আমি চেষ্টা করব আপনাদের সেই প্রবলেমটা সলভ করার জন্য। কারণ এই ডিজিটাল মার্কেটিংয়ে আমি মোটামুটি ১২০ রকমের আইডিয়া আছে যেটার থেকে আপনি ইনকাম করতে পারেন। পরবর্তীকালে আলোচনা করা যেতে পারে। আজ এখানে শেষ করছি। নমস্কার।